সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ঘরে আছো, পরিবারের সাথে ভালো আছো, লেখাপড়াটাও নিশ্চয়ই ভালো চলছে। বিশ্বব্যাপী এই পরিস্থিতিতে নতুন করে বলার কিছু নাই, তোমরা নিশ্চয়ই এই বিষয়ে ওয়াকিবহাল আছো। আমি আমার মূল ক্লাসে চলে যাব। ক্লাসে যাওয়ার আগে তোমাদের একটা বিষয় বলে যেতে চাই, আতঙ্কিত না হয়ে বরং সাবধানে থেকো, পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থেকো। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন মিয়া, প্রভাষক, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি আইনউদ্দিন কলেজ। তোমাদের সাথে আমাদের আজকের ক্লাস হবে উপমহাদেশে ঔপনিবেশিক শাসন সময়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে আমাদের এই উপমহাদেশ দীর্ঘদিন যাবৎ একটা কলোনি ছিল ভিন্ন দেশের, ইংল্যান্ডের। এবং এই যে কলোনি ছিল, এটার পিছনে কারণটা কি, আমরা সেই সম্পর্কে আজকে ক্লাস নয় বরং একটু তোমাদের গল্প বলি। আশা করি গল্পটা তোমাদের ভালো লাগবে। কেন ইউরোপিয়ানরা আমাদের দেশে আসতে উৎসাহিত হয়েছিল, এর পিছনে কারণটা কি? তারা কি পারতো না অন্য কোথাও যেতে, অন্য কোনো স্থানে যাওয়ার জন্য, বা অন্য কোনো ভৌগোলিক কোনো সীমা আবিষ্কার করে সেখানে গিয়ে উপনিবেশ তৈরি করতে? তারা কেন আসলো, এই সম্পর্কে আমি তোমাদের আজকে ক্লাসে একটা গল্প বলি। গল্পটা বলার জন্য আমাদের ফিরে যেতে হবে ইউরোপে, এবং সেটা এখন নয়, ফিরে যেতে হবে 1453 সালে, যখন অটোমান সাম্রাজ্য জয় করে নিয়েছে কনস্টান্টিনোপল। কনস্টান্টিনোপলের পতনের পরে ইউরোপিয়ানরা ছড়িয়ে পড়ে পুরো ইউরোপে, বিশেষ করে যারা জ্ঞানী গুণী ছিল, বিভিন্ন দিকে মেধাবী ছিল, তারা ছড়িয়ে পড়ে ইউরোপে, এবং ইউরোপে শুরু হয় একটা রেনেসাসের। এবং এই রেনেসাসের কারণেই মূলত তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এবং এই ক্ষেত্রে সবথেকে বেশি উল্লেখ করা প্রয়োজন থ্রি বুলস অফ পোপ। পোপ যে 3টা নির্দেশনা দিয়েছিলেন, এই 3টা নির্দেশনাকে একত্রে বলা হয় হচ্ছে থ্রি বুলস অফ পোপ। কি ছিল এই 3টি নির্দেশনা, আসলে জেনে নেওয়া যায়। এই নির্দেশনার মধ্যে ছিল হচ্ছে নতুন নতুন ভৌগোলিক অবস্থান আবিষ্কার করা, সেখানে গিয়ে ধর্ম বাণিজ্য ছড়িয়ে দেওয়া, এবং সম্ভব হলে এইসব অঞ্চলকে দখল করে নেওয়া। তো ইউরোপিয়ানরা এই চিন্তাটা করেই মূলত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। তবে মজার বিষয় হচ্ছে, পোপ এই দায়িত্বটা ভাগ করে দিয়েছিলেন। রোমান ক্যাথলিক যে পোপ ছিলেন, তিনি এই দায়িত্বটা ভাগ করে দিয়েছিলেন হচ্ছে পর্তুগিজ এবং স্প্যানিশদের মধ্যে। স্পেনকে বলল, তোমরা যাও পশ্চিমের দিকে এক্সপ্লোর করো, সেখানে নতুন নতুন ভূখণ্ড আবিষ্কার করো, এবং সেখানে তোমরা এই বিষয়গুলি ছড়িয়ে দাও। এবং পর্তুগালকে বলল যে তোমাদের দায়িত্ব হচ্ছে পূর্ব দিকে যাও, সেখানে যাও, সেখানে যে ব্যবসা ছড়িয়ে দাও, যীশু খ্রিস্টের যে ধর্মের সুন্দর কথা বলেছেন সেটা ছড়িয়ে দাও, এবং পারলে সেখানে নতুন নতুন ভূখণ্ড দখল করে নাও, দখল করে ব্যবসা করো, অর্থ উপার্জন করো, ধর্ম ছড়িয়ে দাও। ইউরোপিয়ানদের যে বীরত্ব গাথা, ইউরোপিয়ানদের শ্রেষ্ঠত্ব, এটা সাথে সব দিকে ছড়িয়ে দেওয়া যায়। তো দেখা যাচ্ছে যে 1453 সালে তাদের পতনের পরে হচ্ছে এই কাজটা শুরু হলো। তাহলে দেখা যায় এখন কিভাবে এই কাজটা শুরু হলো। স্প্যানিশদের দায়িত্ব দেওয়া হয়েছিল পশ্চিম দিকে, আমরা জানি। তো ইউরোপের পশ্চিম দিকে কি আছে, বিশাল জলরাশি, এবং সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগরের বিশাল জলরাশি পার হয়ে পশ্চিমে যে ভূখণ্ড আবিষ্কার করতে হবে, এই দায়িত্বটা দেওয়া হলো হচ্ছে স্প্যানিশদের। আর পর্তুগিজদের দেওয়া হলো হচ্ছে কি, তোমরা পূর্ব দিকে যাও, পূর্ব দিকে যেয়ে এখানে নতুন ভূখণ্ড আবিষ্কার করো, এবং এখানে তোমরা ধর্ম ছড়িয়ে দাও, ব্যবসা ছড়িয়ে দাও, পারলে সেসব অঞ্চল দখল করে নাও। তো এক্ষেত্রে পর্তুগিজরা কি করলো, একবারে কিন্তু আসতে পারেনি, তারা বারবার চেষ্টা করতে থাকলো। এবং এই চেষ্টার সময় একটা কাজ হলো, এটা হচ্ছে একজন নাবিক, সে চলে গেল হচ্ছে পশ্চিমে, ভুল করে পশ্চিমে যেতে 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 সে উত্তর আমেরিকায় চলে গেল, এবং একটা নির্দিষ্ট ভূখণ্ডে গিয়ে সে সেখানে অবতরণ করলো। এবং সে চিন্তা করলো যে সে হয়তো ভারতের কোনো পশ্চিম উপকূলে চলে এসেছে, এবং সে সেটার নাম দিল হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, পশ্চিম ভারত। তো পরে তার ভুলটা ভাঙলো। এটা ছিল হচ্ছে 1492 সালের কথা। আর ভাস্কো ডা গামা যিনি ভারতে আসেন, তিনি এসেছিলেন হচ্ছে 1498 সালে। তোমরা দেখো এখানে দুটো সাল নিয়ে তোমাদের মধ্যে মাঝে মাঝে কনফিউশন সৃষ্টি হয়। এটা হচ্ছে ভারতে কত সালে আসে, 1492 সালে আসে না 1498 সালে আসে। এখন দেখো, পর্তুগিজদের দায়িত্ব দেওয়া হয়েছিল পূর্ব দিকে, তো ভারতটা হচ্ছে ইউরোপ থেকে পূর্ব দিকে অবস্থিত। তো কলম্বাস যদি পূর্ব দিকেই চলে আসতেন 1492 সালে, তাহলে কিন্তু 1498 সালে প্রয়োজন হতো না। সুতরাং 1492 আগের সালটা আমেরিকা গেছে, 1498 পরের সালটা ভারতে এসেছিলেন। আশা করি এই বিষয় নিয়ে তোমাদের কনফিউশনটা আর থাকবে না, এটা দূর হয়ে যাবে। তো ভারতে কিভাবে আসলো, তারা কি ফার্স্ট অ্যাটেম্পটে চলে আসতে পেরেছে প্রথম প্রচেষ্টাতেই? না, প্রথম প্রচেষ্টাতে কিন্তু তারা আসতে পারেনি। যেহেতু পর্তুগিজদের উপর দায়িত্ব দিয়েছিল, পর্তুগিজ যে যুবরাজ ছিল,
সে এই বিষয়ে খুব চেষ্টা করে যাচ্ছিল এবং সে সেখানে সমুদ্রবিদ্যার উপর কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিষ্ঠা করে ফেলে, যাতে এই বিষয়ে তারা উচ্চতর জ্ঞান লাভ করতে পারে এবং ভারতে তাদের আসতে বা পূর্ব দিকে আসতে তাদের সুবিধা হয়। তো এখান তো পর্তুগিজরা এটার উপরে বেশ পড়াশোনা করে এবং তারা পূর্ব দিকে আসার জন্য সচেষ্ট হয়। তো এক পর্তুগিজ নাগরিক রাজা রানীর সনদ নিয়ে অনুমতি নিয়ে তারা পূর্ব দিকে সেল করে এবং একটা পর্যায়ে তারা সাউথ আফ্রিকা পর্যন্ত চলে আসে। এই দক্ষিণ আফ্রিকায় আসার পরে এখানে তারা প্রচন্ড ঝড় বৃষ্টির সম্মুখীন হয় এবং তার সাথে আসা অনেক জাহাজগুলি এই ঝড় বৃষ্টিতে ডুবে যায়। সামহাও সে সার্ভাইভ করে এবং ফিরে আসতে সক্ষম হয় পর্তুগালে, এবং ফিরে এসে সে যুবরাজকে জানায় যে সে এরকম ঝড় বৃষ্টির সম্মুখীন হয়েছিল এবং সে এটার নামকরণ করে আসে হচ্ছে কেপ অফ স্ট্রম, ঝড় বৃষ্টির উপদ্বীপ, অন্তরীপ। কিন্তু যুবরাজ একটি আশার বাণী দেখলেন যে না, সে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে, পূর্বে যারা চেষ্টা করেছিল তাদের থেকে সে অনেক দূরে এগিয়ে গিয়েছে, এবং সে বলে যে না, এটা ঝড় বৃষ্টির দ্বীপ বা এরকম কোনো কিছুর নাম হতে পারে না, এটার নাম হবে হচ্ছে কেপ অফ গুড হোপ বা উত্তম আশা, ভালো আশার যে অন্তরীপ। তো এখান থেকে এটার নাম হয়ে যায় মূলত উত্তম আশা অন্তরীপ। তো এখান থেকে তারা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে এবং পরবর্তীতে ভাস্কো ডা গামা নতুন করে সনদ নিয়ে এবং সে নতুন উদ্যমে শুরু করে যাত্রাটা। এবং একটা পর্যায়ে সে এখানে চলে আসে এবং ভারত মহাসাগরে চলে আসে। ভারত মহাসাগরে আসার পরে তার একটা আরব যে বণিক তার সাথে দেখা হয়, তার নাম হচ্ছে জহির। এই জহিরকে ভাস্কো ডা গামা ভয় দেখান যে তুমি যদি আমাকে ভারতে যাওয়ার রাস্তা না দেখাও তাহলে তোমাকে আমি হত্যা করব। তো জহির একটু ভয় পেয়ে গেল, সে বলল যে বিপদটা তো খুব খারাপ হয়ে যাচ্ছে, কেন হত্যা করবে, আমার বাসায় বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি আছে। জহির একটু ভয় পেয়ে গেল এবং সে বলে যে আচ্ছা ঠিক আছে, সে রাজি হয়ে যায় যে আমি তোমাকে ভারতে যাওয়ার পথ দেখাই দেব। তো ভাস্কো ডা গামা জহিরকে নিয়ে ভারতের দিকে যাত্রা শুরু করেন এবং পরবর্তী পথটা সে নির্বিঘ্নে পাড়ি দিয়ে ভারতে চলে আসে। সে ভারতের দক্ষিণ ভারতে আসে, যেটা এখানে একটু ক্লিয়ার করে নেই, উত্তর ভারত এবং দক্ষিণ ভারত এটা পৃথক করেছে হচ্ছে একটা পর্বত আছে বিন্দাস পর্বত, এটা হচ্ছে উত্তর ভারত এবং দক্ষিণ ভারত আলাদা করেছে। উত্তর ভারতকে বলা হয় আর্যাবত্য এবং দক্ষিণ ভারতকে বলা হয় হচ্ছে দাক্ষিণাত্য। তো এই দক্ষিণ ভারতে হচ্ছে ভারতের সব সমুদ্র বন্দরগুলি। তো এই দক্ষিণ ভারতের একটা সমুদ্র বন্দর পশ্চিম উপকূলে, দক্ষিণ ভারতের পশ্চিম উপকূলে এখানে একটা সমুদ্র বন্দর সে এসে কালিকট, এখানে সে নোঙর করার পূর্বে জাহাজে থাকতে সে একটা কাজ করে ফেলে, অভিনব কাজ, যেটা ভারতীয় উপমহাদেশের কোনো অভিবাসী আগে দেখেনি। তো সে হচ্ছে জাহাজে থাকতেই কামান দাগায়, কামানের গোলা এসে পড়ে এবং ভারতীয়রা খুব ভীত সন্ত্রস্ত হয়ে যায়, বাবা এ কি এলো রে, তারা তো আগে কামানের গোলার সাথে অভ্যস্ত নয়, ভারতীয় উপমহাদেশে এটাই প্রথম কামানের গোলা ব্যবহার হয়। তো ভাস্কো ডা গামা প্রথমে কামান দাগান এবং যারা ছিল তাদেরকে ভীত সন্ত্রস্ত করে দেন। তো পরবর্তীতে তিনি এসে সেখানে বন্দরে ভিড়েন, জনগণ ভয়ে দূরে সরে গিয়েছিল, তারা উকি ঝুঁকি দিয়ে দেখে কি আসলো। তো ভাস্কো ডা গামা তাদেরকে ডাকে, কাছে আসো, কোনো সমস্যা নেই, আমি তোমাদের এখানে ভালো কাজের জন্য এসেছি, তোমাদের মারবো না। আর সেই কামান দাগিয়ে মূলত তাদের থেকে একটা ভয় মিশ্রিত শ্রদ্ধা আদায় করার চেষ্টা করেছিল এবং সে এই ক্ষেত্রে শতভাগ সফল হয়। তো বন্দরে যারা ছিল এরা ধীরে ধীরে তার কাছে আসে, এরপরে সে তাদেরকে সুন্দর সুন্দর কিছু কথা শোনায় যে আমি তোমাদের জন্য দেখো কত সুন্দর জিনিস নিয়ে এসেছি, তোমাদের জন্য আমি যীশু খ্রিস্টের সুন্দর সুন্দর বাণী নিয়ে এসেছি, তোমরা এগুলি শুনো। আর এই যে দেখো কত সুন্দর সুন্দর পণ্য নিয়ে এসেছি ইউরোপ থেকে, এগুলি তো তোমাদের এখানে নেই, তো তোমরা এই পণ্যগুলি আমাদের থেকে কেনো, সুতরাং এই সুন্দর পণ্যগুলি তোমাদের ভালো লাগবে আশা করি। তো বাণিজ্যটা শুরু হয়ে যায়, সেই পণ্যগুলি বিক্রি করে দেয় এবং প্রচুর পরিমাণে মুনাফা করে লাভ করে এখান থেকে। এবার তার হচ্ছে নতুন করে বাণিজ্য করার পালা। এখান থেকে সে মূলত কিনে হচ্ছে মশলা, মসলিন বা এই ধরনের নতুন নতুন যে জিনিসপত্র যেগুলি ইউরোপে পাওয়া যায় না কিন্তু ভারতে খুব সস্তা দরে পাওয়া যায়। তো এই ধরনের জিনিসপত্র সে কিনে এবং যাওয়ার সময় সে এখানে কিছু ধর্মীয় বাণী শুনিয়ে যায়, যীশু খ্রিস্টের ধর্মের বাণী শোনায়, যে এটা কিন্তু খুব কাজে দিয়েছিল। ভারতীয় উপমহাদেশের এখানে দেখা যায় যে অনেকগুলি গোত্রে বিভক্ত, বিশেষ করে হিন্দুদের মধ্যে যে কাস্ট সিস্টেম, এটার ফলে তারা দেখলো যে এখানে তো অনেকগুলি গোত্র আছে আর যীশু খ্রিস্টে বলছে একজন ঈশ্বরের কথা, মানবতার কথা, সুতরাং এটা অনেকটা ভালো হবে। তো এইসব কথা শোনার ফলে এই ভাস্কো ডা গামার যে গ্রহণযোগ্যতা এটা ভারতীয়দের কাছে অনেক বৃদ্ধি পেয়ে যায়। তো ভাস্কো ডা গামা এই দিক থেকে অনেক সুবিধা করতে পারেন। তাহলে সে দুটো বিষয়ের উপর সুবিধা করতে পারে, একটা হচ্ছে সুন্দর সুন্দর কথা শোনায়, ধর্মীয় কথা, আর নাম্বার 2 এটা হচ্ছে সে সুন্দর কিছু পণ্য নিয়ে এসেছিল ইউরোপ থেকে যেগুলি ভারতে ছিল না। তো এই দুটো কারণে মূলত হচ্ছে তারা ভাস্কো ডা গামার প্রতি আকর্ষণ বোধ করে এবং তার কথা শুনে তার থেকে বাণিজ্য করতে তারা আগ্রহী হয়।
তো ভাস্কো দা গামা এটা ফায়দাটা লুফে নেয়, সে এখানে বাণিজ্য করে, তাদের থেকে ধর্মের কথা শোনায় এবং পরবর্তীতে যারা কেউ আসতে পারে এটার জন্য একটা চাপ রেখে যেতে পারে। তো পর্তুগিজরা প্রথমে ভারতে আসে এবং এরপরে তাদের দেখা দেখি অন্যান্য যে ইউরোপীয় বণিক গোষ্ঠী আছে যারা এক্সপ্লোরার হিসেবে কাজ করেছিল, ড্যানিশরা আসে, এরপরে হচ্ছে ডাচরা আসে, এরপরে হচ্ছে ফরাসিরা আসে এবং সর্বশেষ আমাদের পাঠ্য বইয়ে যাদের নিয়ে আলোচনা ইংলিশ তারা আসে। এবং ইংরেজদের আসার মূল লক্ষ্যটা ছিল হচ্ছে বাণিজ্য, এবং তারা একটি বাণিজ্য গিল্ড গঠন করে এবং এইটা হচ্ছে রানীর থেকে সনদ নেয় 1600 সালে। 1599 ডিসেম্বরে সনদের কার্যক্রম সম্পন্ন হয় এবং 1600 সালে সারা এই সনদ নিয়ে ভারতে আসে। তার মানে দেখা যাচ্ছে হচ্ছে ইউরোপীয় বণিক গোষ্ঠীর মধ্যে সব থেকে শেষে আসে হচ্ছে ইংরেজরা, এবং ইংরেজরা সব থেকে শেষে এসে এখানে তারা বাণিজ্য কুঠির স্থাপন করে। পরবর্তীতে তারা রাজনৈতিক দিক থেকে অনেক বেশি প্রভাব বিস্তার করে ফেলে এবং আমরা পরবর্তীতে দেখতে পাবো যে পলাশির যুদ্ধের মাধ্যমে তারা এই রাজনীতিতে এতটা প্রভাব বিস্তার করেছিল যে শেষ পর্যন্ত এখানকার দিওয়ানিটা নিয়ে নেয় এবং অবশেষে সম্পূর্ণ ভারতের ক্ষমতাটাও ধীরে ধীরে তারা দখল করে নেবে। এটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখতে পাবো। তো আজকের যে বিষয়টা লক্ষণীয় এটা হচ্ছে যে ইংরেজরা কিন্তু এখানে এসে সরাসরি তাদের বাণিজ্য কুঠির স্থাপন করতে পারেনি, তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন শক্তির সাথে যুদ্ধ করতে হয়েছে, ফাইট করতে হয়েছে। ফরাসিদের সাথে তাদের সরাসরি যুদ্ধ হয়েছে এই ভারতে, তারপরে ডাচদের সাথে তাদের যুদ্ধ হয়েছে এই ভারত মহাসাগরে, বিশেষ করে ভারত মহাসাগরের মালয় অঞ্চলে এইখানে ডাচদের সাথে ইংরেজদের যুদ্ধ করতে হয়েছে। তো এত সংগ্রামের পরে ইংরেজরা শেষ পর্যন্ত এখানে সফল হয় এবং তারা শেষ পর্যন্ত পলাশির যুদ্ধের মাধ্যমে তাদের যে রাজনৈতিক আধিপত্য সেটা বিস্তার করতে সক্ষম হয়। পরবর্তী ক্লাসগুলোতে আমরা এখান থেকে আগাবো। তো আজকের সম্পূর্ণ ক্লাস সম্পর্ক থেকে আমরা একটু মূল্যায়নের চেষ্টা করি যে কোন কোন বিষয়গুলো আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। নাম্বার 1 হচ্ছে যে টপিকটা সেটা হচ্ছে ইউরোপীয় বণিক গোষ্ঠীর মধ্যে কারা সর্বপ্রথম ভারতে আসে, কত সালে আসে, কে আসে, সে কোন বন্দরে অবতরণ, সে কোন বন্দরে নোঙর করেন এবং কি কি বিষয়ে ব্যবসা করেন, এইসব বিষয়গুলি। এরপরে ইংরেজরা কত সালে আসেন, তাদের যে বাণিজ্য গিল্ড ছিল সেটার নাম কি, কি নামে তারা রানীর থেকে সনদ নেয়, এইসব বিষয়গুলি গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলি উপর জোর দেওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো থাকবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঘরে থাকো, সুস্থ থাকো এবং আতঙ্কিত না হয়ে বরং সচেতন হও। সাথে যারা আসে তাদের সবাইকে সচেতন করো, বাবা মাকে পরিবারকে সঙ্গে নিয়ে ভালো থাকো। শুভকামনা, দেখা হবে।